রাজধানীতে চড়া ইফতারি বাজার, বেড়েছে রোজার পণ্যের দাম। কালকে 50 টাকা 60 টাকা ছিল, আজকে 160 টাকা। আমাদের চৈত্র রমজান আসলে বাড়ে, কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে আরো কমে। কাঙ্ক্ষিত গতি নেই আর্থিক খাতের সংস্কারে, কালক্ষেপণে ক্ষতিগ্রস্ত হবে সার্বিক অর্থনীতি। দেশে মোট ভোটার 12,37,00,000, জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে নানা কূটকৌশল, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা, 7 দিনেও আসামি শনাক্ত করতে পারেনি পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দখলে বিলীন প্রায় রাজধানীর ফুটপাত, হাঁটার উপায় নেই পথচারীদের, ঝুঁকিপূর্ণ চলাচলে ঘটছে দুর্ঘটনা। রোজার প্রথম দিনে জমজমাট রাজধানীর ইফতার বাজার। ঐতিহ্যবাহী চক বাজারে হরেক রকম পদের পসরা বসলেও গেলবারের চেয়ে বেড়েছে দাম। বাজার চড়া ফলেরও। বাহারি এসব ইফতার নিয়ে স্বাস্থ্য সচেতন মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়াও। আদিত্য মামুনের রিপোর্ট। পুরান ঢাকা চকবাজারে 500 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখানের পাহাড়ি পদগুলোর জনপ্রিয়তা আর সুনাম তাই দেশব্যাপী। বড় বাপের পোলায় খায় কিংবা মাঠা ও নানান মুখরোচক খাবারের সন্ধানে চকবাজারে ভিড় নানা শ্রেণী পেশার মানুষের। আমরা ছোট ছোট কালের মধ্যে মুরব্বীরা খাইতো, ওদেরটা দেখে আমরা শিখলাম। এইটাই ঐতিহ্য। যেমন দই বড়া আছে, বড় বাপের পোলা খায়, আমার বাপদাদারা বড় বাপের পোলা খাইতে। আছে ছোলা, বুট, জিলাপি সহ শতাধিক পদ। হালিমার ফলের জুসেরও আছে চাহিদা। মুরগি কাবাব হলো 150 টাকা, গরুর শাসলিট হলো 80 টাকা, মুরগি শাসলিট হলো 60 টাকা, হাঁস হলো 2500 টাকা, কোয়েল পাখি 80 টাকা। ঐতিহ্য ধরে রেখে পরম্পরায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। তো চকবাজারি ঐতিহ্য এটা ধরে রাখার জন্য আমাদের অনেক পুরুষ যারা এখানে কাজ করতে আছে, যারা বিক্রি করতে আছে, অনেক পুরুষ হাত বদল হইতে 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 এইগুলা জিনিস এখনো টিকা আছে। তবে এবারের ইফতারের বাজার গেল কয়েক বছরের চেয়ে চড়া, এমনটাই বলছেন ক্রেতারা। কিনলাম হলো বড় বাপের পোলা খায়, এটা তো অনেক বছর ধরেই কিনি। গতবার 600 টাকা ছিল, এবার 700 টাকা হয়েছে। ইফতারের দাম বেশি হওয়ার কারণ আছে, বাজারের জিনিস আনতে গেলে বেশি রাখে। আমরা কোন দিক যাবো? আমরা আগে যে মাল কিনতাম 5 টাকা, ওই মাল হয়ে গেছে এখন 60 টাকা। স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিয়ে কেউ কেউ এড়িয়ে চলেন বাজারের ইফতার। ইফতার আসলে সেরকম কিছু কিনি নাই, মাঠা কিনছি, মালটা কিনছি, আনারস কিনছি। ও বুট পেঁয়াজ ওরকম কিনা হয় না, কিনে ওগুলো বাসায় বানাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে এবারও বেপরোয়া ব্যবসায়ীরা। রীতিনীতির কোনো ধারই ধারছেন না তারা। ভোক্তাদের জিম্মি করে বাড়িয়ে দিয়েছেন বেশ কয়েকটি রোজার পণ্যের দাম। বাজারের এই অনাচার দেখার যেন কেউ নেই। চরম অসহায় ভোক্তারা। মেহেদি হাসানের রিপোর্ট। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর থাকতেই হবে, সঙ্গে সামর্থ্য অনুযায়ী ফল খেয়ে থাকেন রোজাদাররা। তবে নিম্নবিত্তের ধরাছোঁয়ার বাইরে এসব পণ্য। মালটার দাম বাড়ছে পার কার্টনে আপনার 700 টাকা। এমনকি সাদা আঙ্গুর যেটা গত 3 দিন আগে ছিলাম না 4800 টাকা, ওটা আজকে আমি কিনছি আপনার 6500 টাকা। হাই পেঁপে হলো 220 থেকে 240, আর দেশি পেঁপে 200, 180 এরকম দাম। গেছে বছর খেজুরের ট্যাক্স অনেক বেশি ছিল, এবছর মোটামুটি কিছু কমার দ্বারা খেজুরের দাম একটু কমছে। বাজার ভেদে পণ্যের দামে বড় পার্থক্য রয়েছে, কারণ বাজারের তুলনায় হাতিরপুল বাজারে কোনো কোনো ফলের দাম খানিকটা কম। 350 টাকা কেজি, কালোটা 500 টাকা কেজি, লালটা 550 টাকা কেজি, আনারও চলে হলে আপনার
500-600 টাকা কেজি। এদিকে টমেটো গাজর 30 টাকা কেজিতে মিললেও লেবুর হালি 100 টাকা। শতক ছাড়িয়েছে শসা ও বেগুনের কেজিও। বেগুন, শসা, লেবু এই তিনটা আইটেমের দাম একটু বেশি। শশাটা ভাই দেশিরা চলতেছে 100 থেকে 120 টাকা কেজি, আর হাইব্রিড চলতেছে আপনার 60 টাকা 70 টাকা কেজি। লেবুর আলি 120-150। এক্ষেত্রেও হাতিরপুল বাজারে কিছু কিছু সবজির দাম তুলনামূলকভাবে কম। বেগুন হলো লাম্বার কেজি হলো 60 টাকা, মানে লম্বা বেগুন যেটাকে বলে, আর যেটা হলো বোতল বেগুন এটা হলো 80 টাকা। লেবু হলো কোয়ালিটি আছে 3টা, একটা হলো 60 টাকা, একটা 80 টাকা, একটা 60 টাকা। ছোলা, ডাল, চিনির মতো পণ্যের সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে থেকেই বাজারে মিলছে না সয়াবিন তেল। রমজান উপলক্ষে তো কোনো মালের শর্ট নাই, খালি একটু সয়াবিন তেলটা শর্ট, আর নাহলে সব কিছু অ্যাভেলেবেল। রমজান এলেই কিছু পণ্য নিয়ে কেন সংকট তৈরি হয় প্রশ্ন সাধারণ মানুষের। কালকে 50 টাকা 60 টাকা ছিল, আজকে 160 টাকা। আমাদের চৈত্র রমজান আসলে বাড়ে, কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে আরো কমে। এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা মুড়ির দাম আছে আগের মতোই। পাতি চেরা আমরা বিক্রি করতেছি 70 টাকা করে, লালটা যেটা ওটা 80 টাকা করে বেচতেছি, আগের দামে চলতেছে। মাছের দাম এখনো চড়া। গত সপ্তাহে যে রেট ছিল ওই রেটই আছে, আর মাছের আমদানি মোটামুটি ভালো। গরু, খাসির মাংসের দাম গরিবের নাগালে নেই আগে থেকেই, তবে সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগির দাম নতুন করে আর বাড়েনি। ব্রয়লার মুরগি কালকে বেচছি 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। ডিমের ডজন এখন 120 টাকা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রমজানের শুরুতেই লেবুর দাম নিয়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা। 120 টাকায় উঠেছে হালি, আর কৃষক বাগান থেকে লেবু বিক্রি করছেন প্রতি পিস 8 টাকা থেকে 15 টাকায়। ভালো দাম পেয়ে খুশি লেবুর জন্য বিখ্যাত মৌলভীবাজারের চাষিরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে ব্যাপক হারে লেবু চাষ হলেও শুষ্ক মৌসুমে উৎপাদন কম, আর রমজানে বাড়ে চাহিদা। এই সুযোগে দাম বেড়ে গেছে কয়েক গুণ। শ্রীমঙ্গলের বড় বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন লেবু কিনতে। পাইকারি বাজারে প্রতি হালি 35 টাকা থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়ায় খুশি চাষিরা। আমরা লেবুর দাম পাচ্ছি, তাই আমরা কৃষকরা কিছুটা খুশি। ফলন কম, যদি ফলন বেশি হইতো আরো বেশি বেশি আমরা বাজারজাত করতে পারতাম। আলি 100 টাকা আছে, 80 টাকা আছে, 40 টাকা আছে, 30 টাকা আছে। আমরা কৃষকের কাছ থেকে লেবু কম পাচ্ছি, এজন্য লেবু ছোট লেবু 5 টাকা, মাঝারি 8 টাকা, বড় টাকা 10 টাকা, উপরে 17 টাকা পর্যন্ত লেবুর পিস। 2000 লেবু লইছি 43,000 টাকা দিয়া। আলি বেশি আমরা 80, 150, 20। রোজার মাসে লাফিয়ে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। খুচরা বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। বাজারে এসেছিলাম, এসে লেবু কেনার জন্য, যে লেবু 10 টাকা 15 টাকা হালি বিক্রি হতো, সেই লেবু আজকে চাচ্ছে 120 টাকা হালি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা খাওয়ার মতো না, না কমা পর্যন্ত। পৃথিবীর অন্যান্য দেশ সকল তো রমজান মাস উপলক্ষে সবকিছুর দাম কমাইলায় মানুষ এই জিনিসটা উপলব্ধি করে, কিন্তু আমরা দেশ একমাত্র ব্যতিক্রম এটা যে রমজান মাসের উদ্দেশ্য করে সবকিছু দাম বাড়াই লওয়া। সারা বছর দাম কম থাকলেও এই সময়টাতে কৃষকরা লেবুর ভালো দাম পেয়ে থাকেন বলে জানায় কৃষি বিভাগ। মে মাসে তাদের লেবুর দাম একদম পড়ে যাবে। এই যে তাদের হাড় ভাঙা পরিশ্রম এবং যে ব্যয়, এটা নির্বাহ করতে পারবে না। যদি এই এলাকায় আমাদের মৌলভীবাজার জেলায় একটা প্রসেসিং সেন্টার হয় লেবুর উপরে, তাহলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা তাদের এই লেবু চাষের উপরে আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং উৎসাহ পাবে। মৌলভীবাজার জেলায় প্রায় 2069 হেক্টর জমিতে সিডলেস, কলম্বো, জারা, এলাচি ও আদা সহ 5 ধরনের লেবুর চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 1300 হেক্টর শ্রীমঙ্গলে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রমজানকে কেন্দ্র করে ফরিদপুরে মাস জুড়ে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে প্রশাসন। ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিশোরগঞ্জে প্রথম রোজার দিনেই লেবু ও সয়াবিন তেলের ছিল সংকট। পাবনা ও নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ন্যায্য মূল্যের বাজার সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, রমজানে মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য এই উদ্যোগ। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা
পণ্য যেন ন্যায্যতার ভিত্তিতে বিক্রি হয়। নেত্রকোনায় রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন। সয়াবিন তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সবাই কিন্তু বাজার মনিটরিং করছে এবং আপনারা তারপরে যদি কোনো জায়গায় এরকম হঠাৎ করে দাম বাড়ানোর কোনো প্রবণতা বা দেখা যায়, এগুলো আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। কিশোরগঞ্জে রমজানের প্রথম দিনেই ছিল লেবু ও সয়াবিন তেলের সংকট। 1 লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া গেলেও তার জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। কাঁচা বাজারে গাজর, শসা, বেগুন, টমেটো সহ অন্যান্য সবজির দাম নিয়ে স্বস্তি থাকলেও প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। পাবনা শহরের বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক। চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। রমজান জুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর মনিটরিং জরুরি বলে মনে করেন ক্রেতারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একই দিনে একযোগে ঈদ উদযাপন করা যায় কিনা তা বিবেচনা করতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র রমজানের প্রথম দিনে আলেম ওলামা ও এতিমদের জন্য বিএনপির ইফতার আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি রমজানে সংযমী হয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। অন্তর্বর্তী সরকারের 7 মাসেও আর্থিক খাতের সংস্কারে কাঙ্ক্ষিত গতি আসেনি। এ নিয়ে 3টি টাস্ক ফোর্স গঠন করা হলেও তাদের কাজে প্রত্যাশিত গতি দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বলছেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ করলে সার্বিক অর্থনীতির জন্য তা মোটেও মঙ্গলজনক হবে না। দ্রুত সময়ে টাস্ক ফোর্সের সুপারিশ ও সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার। গুটি কয়েক অলিগার্কের চরম লুটপাটের শিকার প্রায় অর্ধ ডজন ব্যাংক এখনও ঝুঁকির মধ্যে। যেহেতু আমরা ওই নিয়ম নীতিগুলা সঠিকভাবে পালন করতে পারি না বলে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে একটা ডিফল্ট কালচার কিন্তু তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে আইন ভাঙা এবং আইনের শাসনকে যে আমরা স্ট্যাবলিশ করতে পারি না, সেটা একটি বড় একটি আমাদের জন্য আমি মনে করি যে বাধা ছিল। এদিকে হু হু করে বাড়ছে এসব ব্যাংকের খেলাফি ঋণ। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় 61,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করা হয়। এছাড়া আর্থিক খাতে সংস্কার নিয়ে কাজ করছে 3টি টাস্ক ফোর্স। তবে সংস্কার শুরু হলেও এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থনীতি নিয়ে আসলে কারোই কিন্তু সময় নেওয়ার কোনো উপায় নাই। এখন পর্যন্ত রাজনীতিবিদদেরকেও দেখতেছি না বা সরকারকেও দেখতেছি না যে অর্থনীতি উইল বি এ ফার্স্ট প্রায়োরিটি, এবং এটাকে কিন্তু তাদের ডিস্টার্ব করা উচিত না। অর্থনীতিবিদদের মতে স্বল্প সময়ে আর্থিক খাতের এত বড় ক্ষত সারানো দুরূহ কাজ। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আছে, কিন্তু মনে রাখতে হবে তারা তো মাত্র এই 6 মাস ধরে ক্ষমতায় আছেন। এই 6 মাসের মধ্যে তো সব সংস্কার করে এই সুবিধাগুলো দেওয়া হতে সম্ভব হবে না, কিন্তু এই কালচারটা আমাদেরকে তৈরি করতে হবে। আর্থিক খাতের সংস্কারে সময় ক্ষেপণ করলে তা ভবিষ্যৎ অর্থনীতির জন্য অশুভ পরিণতি বয়ে আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীতে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করে সিইসি বলেন, বিগত সময়ে ভোটের প্রতি মানুষের আগ্রহ ছিল না, যা এখন বেড়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন। প্রতি বছর 2রা মার্চ এই দিবসটি পালন করা হয়। কমিশন ভবনে আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা এবং ভুলণ্ঠিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে ভোট বিমুখ জনগোষ্ঠীকে ভোটের প্রতি আগ্রহ তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আনুমানিক 18 লক্ষ নতুন ভোটার আবেদন করেছেন। আমরা জানতে চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট সকল অনুবিভাগের কাছে। আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ ভেঙে যাব মস্কামনা। কমিশনের সংস্কারের তাগিদ দিয়ে স্কুলের খোলা মাঠে ভোট আয়োজনের আগ্রহের কথা জানান তারা। নির্বাচন তো সাধারণত হয় স্কুল মাঠে, স্কুল কলেজ এই ধরনের মাঠে, তাই না? তার তো একটা বাউন্ডারি থাকে, পাকা বাউন্ডারি থাকে, তার ভিতরের যে মাঠ, সেই মাঠে আমি সেটা করতে চাই। এই কমিশন খুব কথায় বোধহয় বিশ্বাস করতে নাই, আমাদের কাজেই আমরা দেখাতে চাচ্ছি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছে সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকালে আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে নানা কূটকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও তা দৃশ্যমান নয়। ন্যূনতম সংস্কার শেষে রোডম্যাপ জনগণের কাছে তুলে ধরার তাগিদও দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আলোচনা সভা এবং অধিকারের পার্থক্য আমাদেরকে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। গেল কয়েক বছরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা উঠে আসে তাদের বক্তব্যে। দেশ সংকটের মধ্যে আছে, সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা। দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। আজকে আমি সন্দিহান যে সেই যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার গণতন্ত্র প্রতিষ্ঠা। তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ফ্যাসিবাদকে শুধুমাত্র প্রশাসন দিয়ে আটকানো নয়, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি আগামী 8 মে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী সংসদে গৃহীত হয়েছিল 1996 সালে। চলতি মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের হত্যা মামলা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করে 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই 4 আসামি হলেন এসআই আমির হোসেন, কনস্টেবল
সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা এমরান। আবু সাইদ হত্যার তদন্ত শেষের দিকে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন এ মাসেই দেয়া হতে পারে প্রতিবেদন। আর এই তদন্ত প্রতিবেদনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে। আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সবকিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। আগামী 5 মার্চ জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে জুলাই আগস্ট আন্দোলনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তুলে ধরবেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে এসে একথা জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান। এ সময় মানবাধিকার লঙ্ঘন এবং 2024-এর জুলাই আগস্ট সম্পর্কিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। বলেছেন শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সমস্ত অত্যাচারের যথাযথ দলিলীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। এর আগে নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে প্রধান উপদেষ্টার সাথে। সাক্ষাতে বাংলাদেশে ছোট আকারের সোলার প্ল্যান্ট ও কার্বন বাজার এবং নেপালের জলবিদ্যুতে বিনিয়োগের সুযোগ খোঁজা নিয়ে আগ্রহ প্রকাশ করায় তাদেরকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। ঘটনার 7 দিন পরও রাজধানীর রামপুরা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় কোনো আসামিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার প্লেট না থাকায় সন্ত্রাসীদের চিহ্নিত করা কঠিন হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি পরিবারের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। 23 ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। 1 সপ্তাহ পরও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি কাউকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আনোয়ার হোসেন তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মুখোশধারী 6 থেকে 7 জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাধা দিলে গুলি ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তারা 160 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা লুট করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের। এমন অবস্থা আমি একদম পথে বসে গেছি। আমি যে পুনরায় আবার দাঁড়াবো, কি করে দাঁড়াবো? এই ধরনের ঘটনা যেন এই দেশে না ঘটে, এটার উপযুক্ত শাস্তি। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে করছে, আমরা ধরে নিয়েছি, কারণ হলো তাদের হেলমেট পরা ছিল, মাস্ক পরা ছিল এবং মোটরসাইকেলগুলিতে নাম্বার প্লেট ছিল না। আমরা খুব দ্রুত এটা প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এই ঘটনায় আতঙ্কে স্বর্ণ ব্যবসায়ীরা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নামেই নগরবাসীর হাঁটা চলার ফুটপাত, অথচ পথচারীদের হাঁটার কোনো উপায় নেই। ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। বাধ্য হয়ে যানবাহনের আশপাশে ঝুঁকি নিয়ে চলছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাজধানীর অন্যতম ব্যস্ততম গাউসিয়া মার্কেট এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। রাজধানীর নিউ মার্কেট গাউছিয়া মোড়। এখানকার ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে প্রায় 1000 খানেক দোকান। ভাসমান এসব দোকানে গাদাগাদি ভিড়। দেখে বোঝার উপায় নেই এটি ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর মার্কেট থাকায় অনেক মানুষের পদচারণা থাকে এই এলাকায়। এত পথচারী, অথচ ফুটপাত ধরে চলাচল করার কোনো সুযোগ নেই এখানে। বিষয়টি নিয়ে 21-এর টিম সরেজমিনে গেলে প্রতিবেদকের উপর চড়াও হন হকাররা। সারা পৃথিবীতে ফুটপাত আছে, ফুটপাতের উপরে দোকান আছে, সারা পৃথিবীতে, নিউ ইয়র্ক সিটিতে আছে, লন্ডনে আছে। ফুটপাতের ঠিক সাথেই এই হকাররা দোকানগুলো সাজিয়ে বসে আছেন। আমরা হাঁটতে হাঁটতে দেখাচ্ছি একেবারে মূল সড়কের
মাঝখান পর্যন্ত কিন্তু তাদের দোকানটি এসে তারা কিন্তু বসেছেন। এত কিছুর পরও অপরাধ স্বীকার না করে উল্টো নিজেদের পক্ষেই সাফাই গাইছেন তারা। বলছেন কোনো চাঁদা ছাড়াই এখন নির্বিঘ্নে চালাতে পারছেন ব্যবসা। পুলিশও টাকা নেয় না, এই জন্য তারা সুযোগ পাইয়া বড় করে লাগাই দিচ্ছে। যারা ফুটপাতে দোকানদারি করে মূলত তাদের কোনো আলাদা কোনো শক্তি লাগে না, তাদের শক্তি হচ্ছে তারা সৎ, তারা হকার। ব্যবসায়ীদের এহেন আচরণে বাধ্য হয়ে পথচারীরা নেমে যান মূল সড়কে, যে কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। সুস্থভাবে মানুষ যাতায়াত করতে পারছে না, যার কারণে আমি চেষ্টা করছি ফুটপাতে ওঠার। জ্যাম হয়ে যায়, তখন পকেট মারি ব্যাগ থেকে হাত দিয়ে টাকা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, সেই জন্য ভয়ে একটু ফাঁকা ফাঁকা জায়গায় আসতে চায়। যেহেতু মূল পথ বন্ধ, কাজে যে যেখানে সুযোগ পায় সেখান থেকে পার হয়, তো পার হতে গেলে হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে। পরিচ্ছন্ন সবুজ ঢাকা গড়তে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো একটি সংবাদ বিরতির। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে 25 ক্যাডারের কর্মবিরতি, দাবি আদায়ে 1 সপ্তাহের আলটিমেটাম। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে অপরাজনীতির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় পতাকা উত্তোলন দিবসের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অপরাজনীতি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বাকের মজুমদার। এ সময় ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। অতীতে ছাত্র সংগঠনগুলো অপসংস্কৃতির চর্চা করত অভিযোগ করে নতুন এই সংগঠনের নেতা দাবি করেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সুস্থ ধারার সংস্কৃতি অনুসরণ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে এই ধরনের দখলদারিত্বের রাজনীতি অনেকে চালু করতে চাচ্ছে, পেশি শক্তির রাজনীতি চালু করতে চাচ্ছে। আমি গতকাল দেখেছি এখানে আমাদের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে সিট দেওয়া হবে না, তাদেরকে হলে থাকতে দেওয়া হবে না প্রোগ্রাম না করলে। হুঁশিয়ার করে দিতে চাই, যারা নতুন বাংলাদেশে, আগামী বাংলাদেশে আবারও দখলদারিত্বের ছাত্র রাজনীতি কায়েম করতে চাবে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস করতে চাবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করবে। সত্যিকার অর্থে দেশের জন্য যাদের অবদান রয়েছে এমন ব্যক্তিদেরই এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে র্যাব সহ বিতর্কিত ব্যক্তিদের স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে, যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা 21 পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সিরাজগঞ্জ 4 আসনের সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গেল 27 ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও যৌথ বাহিনীর সহায়তায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালায় দুদক।
ওই অভিযানে সাইফুল আলমের সন্ধান না মিললেও নগদ টাকা উদ্ধার হয় বলে জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফআই প্রধান, তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে 2,45,00,000 টাকারও বেশি অর্থ ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ 4 আসনের সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা নিয়েও কথা বলেন দুদক মহাপরিচালক। গাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 3,07,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে তার এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 4 জনের বিরুদ্ধে মামলার তথ্যও জানানো হয় ব্রিফিংয়ে। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রদানের অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের সদস্যরা। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে রাজধানীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির সামনে জড়ো হন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। অংশ নেন মাউশির ডিজি ও পরিচালকরাও। সারা দেশে একই কর্মসূচি পালন করেছেন প্রশাসন ছাড়া বাকি ক্যাডারের সদস্যরাও। আন্দোলনকারীরা বলছেন, বৈষম্য নিরসনে জুলাই গণ অভ্যুত্থান হলেও প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সবাই পদোন্নতি, বেতন ভাতাসহ নানা ক্ষেত্রে এখনও বঞ্চিত। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌকায় মুদি পণ্য পরিবহন করা মাঝি ও ব্যবসায়ীদের উপর ডাকাতদের হামলার ঘটনা বেড়েই চলেছে। নানা অজুহাতে তাদের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সঠিক সময়ে নির্ধারিত স্থানে মালামাল পরিবহন সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নৌপুলিশের অভিযানেও ঠেকানো যাচ্ছে না ডাকাতির ঘটনা। কিশোরগঞ্জের ভৈরব থেকে ইশফাক আহমেদ বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীবন্দর নগর ভৈরব থেকে প্রতিদিন সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় 30 থেকে 35টি বাল্কহেড ও নৌকা মুদি মালামাল পরিবহন করে থাকে। শনিবার ভোরে সুনামগঞ্জের উদ্দেশ্যে নৌকা ছাড়ার পরপরই একটি ডাকাত দল মাঝিদের ওপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। এ সময় তেলের ড্রাম ও সিগারেট সহ প্রায় 50 থেকে 60 লাখ টাকার দামি মালামাল লুট করে নিয়ে যায়। এসব কারণে আতঙ্ক ছড়িয়েছে মাঝি ও ব্যবসায়ীদের মধ্যে। আমাদের নৌকা থেকে সিগারেট নিছে, শুধু সিগারেট, দামি সিগারেট না, স্টার সিগারেট তো দামি না, এটি মনে করে নিছে। বলম টলম নিয়ে আমাদের নাও থেকে আরো মারধর করছে, আমাদের অনেকের মাথা উড়া ফাড়াইছে। এ বিচার প্রশাসনের কাছে চাই, বাজিতপুরের জনগণ আছে তার কাছে চাই, আমরা লেগ বিচার যদি না পাই তাহলে আমরা যদি না পাবো কিনাও গাড়ি থাকবো। ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কিশোরগঞ্জ অঞ্চল নৌ পুলিশ সুপার। তারা এলাকার লোকজন এগুলোকে আটক করে আর কি, আটকের পুলিশকে খবর দেয়, আমরা নৌ পুলিশ যাই, সেখানে যাওয়ার পরে ওদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওরা বলে এই ঘটনা দেন, ওর বাবা মা আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় এবং ওর এলাকার লোকাল প্রতিনিধি আসে। এর আগে গত শুক্রবার সুনামগঞ্জ যাওয়ার পথে বাজিতপুর উপজেলার পাটুলি ঘাটের নদীর মাঝে 10টি মালবোঝা নৌকা রাতে অবস্থান করছিল। ওই সময় নৌকায় অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগে একদল লোক তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়রা ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। রাত্রে 11টার দিকে গেছি, পরে দিঘির পাড়ের লোক 1-200 লোক নৌকা লইয়া এসে আমরা হামলা দিয়ে নৌকারে ভৈরব থেকে দেশের অন্যান্য নৌপথে চলাচলে প্রশাসন সার্বিক সহযোগিতা বাড়াবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও মাঝিদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার আসামি জুয়েল শেখের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে 3 কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জুয়েল ও রুবেল মাংস ব্যবসায়ী আরিফকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরিফ। এই ঘটনার পর স্থানীয়রা জুয়েলকে ধাওয়া দিলে সে নদীতে ঝাঁপ দেয়।
পরে আজ সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জুয়েল শেখের মরদেহ উদ্ধার করে। এবার বাণিজ্য সংবাদ। গৃহস্থালী পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি সই করেছে। রোববার রাজধানীর একটি হোটেলে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌকিরুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার এবং হাইতিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার সেলস লি হুফেং উপস্থিত ছিলেন। বর্তমানে আরএফএল এর পণ্য ৮০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। চীনের হাইতিয়ান গ্রুপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্লাস্টিক মেশিনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। শান্তি ফেরাতে ইউক্রেনের পাশেই থাকবে যুক্তরাজ্য, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার আশ্বাস। এর সাথে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে চড়া ইফতারি বাজার, বেড়েছে রোজার পণ্যের দাম। কাঙ্ক্ষিত গতি নেই আর্থিক খাতের সংস্কারে, কাল ক্ষেপণে ক্ষতিগ্রস্ত হবে সার্বিক অর্থনীতি। দেশে মোট ভোটার ১২,৩৭,০০,০০০, জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে নানা কূটকৌশল, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা, ৭ দিনেও আসামি শনাক্ত করতে পারেনি পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।